বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছে বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে বাইডেন প্রশাসন $29 মিলিয়ন, যা বাংলা টাকায় 354 কোটি টাকা হয়, আর এই টাকাটা এমন একটা প্রতিষ্ঠানে গিয়েছে যে প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক, এবং উপহাস করে এমনও বলেছে যে এই 2 জন এত টাকার মালিক হয়ে গেছে, কিছুদিন পরে যদি আন্তর্জাতিক কোনো মিডিয়ায় বা কোনো ম্যাগাজিনে তাদের কাভার ফটো প্রচার করা হয়, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এমনও বলেছে এরা হয়তো কোনোদিন এদের নাম বলবে না, এরা কারা, আমাকেই বলতে হবে। এই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। একই ধরনের বক্তৃতা অভিযোগ সে আরেকটি বক্তৃতায় করেছে তার 2 দিন পরেই। এখন এটা নিয়ে, এটার পরে তো আমাদের দেশে বেশ তোলপাড় শুরু হয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী প্রথম থেকে বলে আসতেছে যে আমেরিকার সহযোগিতায় বিভিন্ন লোকজন, সুশীলরা বা বিভিন্ন সংগঠন টাকা পয়সা নিয়ে তাদেরকে সংগঠিত করে বিভিন্ন সরকারি বেসরকারি নিরাপত্তা বাহিনী, বিভিন্ন বাহিনীর মধ্যে টাকা পয়সা ছড়িয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তার সরকারকে উৎখাত করতে চায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদেই বলেছে যে আমেরিকা চাইলে একটা দেশের, আমাদের মতো দেশের সরকার ফেলতেও পারে, তুলতেও পারে। সে তো সে জানে, সে স্বীকারও করেছে। এমন তো না আমেরিকা চাইলেও আমরা কিছু করতে পারবে না, সেটা তো আর সে বলে নাই। চাইলে তো পারি, তাই তার মানে এই না তারা যা চাইবে আমরা তা মেনে নেব, সিম্পল। তো এখন ট্রাম্পের এই কথার প্রেক্ষিতে এই আন্দোলনের নামে যেই সন্ত্রাস, ষড়যন্ত্র করে সরকার পতন, নেত্রীকে হত্যা করার যে ষড়যন্ত্র, সবই এখন প্রমাণ সামনে এসে এটা প্রমাণিত হওয়ার অবস্থায় চলে আসতেছে। এখন বাংলাদেশের তথাকথিত সরকার বাংলাদেশ থেকে যে প্রতিবাদ গতকালকে পাঠিয়েছে, এটা তো স্বাভাবিকভাবেই প্রফেসর ইউনূস সাহেবের ডিকটেশন ছাড়া বা তার অনুমতি ছাড়া পাঠানোর কোনো সুযোগই নেই, হয় না এটা। কারণ একটা আমেরিকার প্রেসিডেন্টের কথাকে মিথ্যা প্রমাণিত করা বা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া, এটা সত্যতা নাই। যদি বাংলাদেশ পক্ষ সঠিক হয় তাইলেও এটা বিপজ্জনক, যদি সঠিক না হয় তাহলে তো এটা একটা মহা বিপজ্জনক। তো এখন ইউনূস সাহেবের কথার তো কোনো বেসিস নাই। ওনার তো কথা বলে হলো প্রমাণ ছাড়া, যখন যা খুশি তাই বলে দিল। ওনাকে তো আর প্রমাণ করতে হয় না, কারণ উনি তো নির্বাচিত ব্যক্তি না যে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। উনি কাউকে জবাবদিহি করতে হয় না, যার জন্য উনি সাংবাদিকদের প্রশ্নে কখনো কখনো যা খুশি তা বলে দেয়। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, কোনো সমস্যা নাই। এরকম অনেক উদ্ভট কথাবার্তা সে কয়েকদিন আগে বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বলেছে।
ওনাকে জিজ্ঞেস করে বঙ্গবন্ধুর বাড়ি যে এইভাবে ভেঙে ফেলা হলো বুলডোজার দিয়ে, সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন? ওনারা উত্তর দিয়েছে যে পুলিশ বাহিনীর পুলিশে কোনো মামলা মোকদ্দমা করতে হলে আমরা অনলাইনের ব্যবস্থা করে দিয়েছি। এইসব আগ্রহ কী সব কী প্রশ্ন, কী ধরনের কী উত্তর অ্যাভয়েড করলে তো মানুষ একটা সিমিলারিটি রাখে যে এইটার থেকে আমি এইটার থেকে ডাইভার্ট করে ফেললাম, ওই ধারে না। তাও তো আমাদের দেশের সাংবাদিক না, বিবিসির সাংবাদিক। বিবিসি সাংবাদিক তারে বলতেছে গত বছরের থেকে এই বছর 50% ডাকাতি বেড়েছে। উনি বলছে আমার কাছে তো মনে এরকম কোনো তথ্য নাই। মানে উনি যেটা মনে করে ওইটাই ঠিক, বাইরের লোক কি মনে করলো ওটা ঠিক না। যাক, এটা অন্য বিষয়। এটা বললাম এই কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা কথা বললে সেই কথাটা বিশ্বব্যাপী একটা গুরুত্ব আছে এবং ওটাকে বাস্তবায়নযোগ্য বিষয়। উনি ওনার মতো করে চিন্তা করে প্রেসিডেন্ট ট্রাম্পের কথাটাকে উড়িয়ে দিল যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই, এরকম কোনো টাকা পয়সা বাংলাদেশে আসে না। এবং বলল কি, ট্রাম্পের এই বক্তব্য মিথ্যা। আমাদের স্টেটমেন্ট যেটা গেছে সেখানে বলা আছে যেটা ফলস। তার মানে ট্রাম্পকে মিথ্যুক বানানো হলো। কি ডেঞ্জারাস একটা গেম সে আবার নতুন করে প্লে করলো। এখন সে যদি সাপ না চিনে, সাপের লেজ দিয়ে যদি কান চুলকায়, আর সাপ তো সবল দিবেই, তো এখন তো ব্যাপারটা তা দাঁড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগে যেটা স্লো মোশনে, ওনার কাছে কোনো তথ্য ছাড়া উনি এরকম একটা কথা রিপিটেডলি কিভাবে বলে, চিন্তাও করলো না, ওনার মাথায় আসলো না যে ওনার কাছে ফাইল যেতে হয়, নোট যেতে হয়, রেফারেন্স যেতে হয় যে এইভাবে টাকা দেওয়া হয়েছে। এবং উনি এটাও বলছে যে আমাকেই শেষ পর্যন্ত ওদের নামগুলো বলতে হবে। কতটুকু শিওর? এটা কোনো ব্যাপার? এটা বের করা আমেরিকার জন্যে, FBI এর জন্যে। ওই ডিপার্টমেন্টে যারা ছিল ইউএস এইডের সেন্ট্রাল হেড অফিসে, এদেরকে জিজ্ঞেস করলে এরা বলে দিবে, চোখ বন্ধ করে বলে দিবে। এত সিরিয়াস ইনভেস্টিগেশনে যাওয়ার তো কোনো দরকার নাই। প্লাস ওই ধরনের কিছু এভিডেন্স ছিল বিধায়ী তো প্রেসিডেন্টের মুখ দিয়ে এই কথাটা বের হয়েছে। সেই কথাটাকে আপনি আউটরাইট রিজেক্ট করে দিয়ে উল্টা প্রেসিডেন্টকে আপনি ব্লেম করলেন। His version is not true. It was a simply lie, false. এখন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ায় তো এখন যে ওনার উপরে যেই বালা মুসিবত তৈরি হয়েছে আসার জন্য, সেটার এখন বালা মুসিবত বলা যাবে না, এগুলো আসমানি বলা শুরু হয়ে যাবে কিছুদিন পরে। ট্রাম্প, ওনার তো বোঝা উচিত ছিল যে 2 দিন আগে জেলেনস্কি ইস্যুতে ট্রাম্পের একটা চেহারা তো দেখলো, হাউ ফিউরিয়াস হি কুড বি। আমেরিকান না, ওয়ার্ল্ড হিস্ট্রিতে নাই যে কোনো প্রেসিডেন্টের দাওয়াত করে নেওয়ার পরে তারপরে খাওয়ার টেবিলের থেকে তাকে বের করে দেওয়া। জাস্ট সাইড গেট লস্ট। তার সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস এসে বলছে যে প্রেসিডেন্ট ডিজায়ার টু লিভ ইউ। তো এইরকম একটা চোখের সামনে একটা সিরিয়াস একটা অ্যাকশন তারা দেখলো। এবং ওই কনভারসেশনগুলো আসছে যে ওভাল অফিসে বসে যে প্রেসিডেন্ট এবং 2 প্রেসিডেন্ট যে জেলেনস্কি এবং ট্রাম্প যে কনভারসেশন করেছে, সেখানে কি কথা হয়েছে, কি কথা প্রেক্ষিতে তার মেজাজ খারাপ হয়েছে। আমার আরেকটা ভিডিওতে আমি এটা প্রেসিডেন্টের এই ব্যাপারটা, ট্রাম্পের এই ব্যাপারটা আমি সমর্থন করি নাই এবং সমর্থন করবো না কখনো। কিন্তু
ট্রাম্পকে এই জায়গায় নেওয়ার জন্য সম্পূর্ণ রেসপন্সিবিলিটি ছিল জেলেনস্কির। সে এমনভাবে রিপ্লাই করছে যে আমি যারটা খাচ্ছি, আমি যেটা পড়তেছি, আমি যার জন্য বেঁচে আছি, আমার এখন পর্যন্ত টিকে আছি, তার সাথে আমি আমাদের দেশে আছে না, ওনারা চোখে চোখ রেখে কথা বলে ইন্ডিয়ার সাথে, আর তলে তলে বলে যে পায়ে ধরে, পা ধোয়ায় দেয়। তো ওই রকমও না। তো জেলেনস্কি যেখানে টিকে আছে টোটাল আমেরিকান ব্লেসিংসে, সেই জায়গায় সে তার সাথে চোখে চোখ রেখে এইভাবে টান টান করে কিভাবে কথা বলল। কথাটা তো সিম্পল ছিল, ইউ ডোন্ট হ্যাভ এ কার্ড, এনি মোর কার্ড টু প্লে। কথাটা ডিপ্লোম্যাটিক্যালি এবং খুব সিম্পল একটা কথা। ও সেটাকে রিপ্লাই করলো কি কোকানেসকি। ও তো সারাক্ষণ কোকানের মধ্যে থাকে, যার জন্য সিভিক সেন্স অ্যান্ড কমন সেন্স তার কাজ করে না। সে রিপ্লাই করলো আই এম নট হেয়ার ফর প্লেইং কার্ড। হোয়াট এ ননসেন্স! আমেরিকার প্রেসিডেন্টের উপরে, মুখের উপরে সে এইভাবে একটা কথা বলো। তখন এইটার উপরে যে এইটার উপরে একটা দিয়েছে, একটা মন্তব্য আসছে রাশিয়ার থেকে, যে এই ধরনের সিচুয়েশনে ট্রাম্প যে সহ্য করেছিল, ওরা যে পিটায় ওখান থেকে বের করে নাই, এইটাই তো ওর সাত কপালের ভাগ্য। ট্রাম্পের যে মেজাজ, যে অ্যাটিটিউড, হইতেও পারত, থ্যাংক গড এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু যেই কথার প্রেক্ষিতে যেই উত্তরটা সে দিছে, তো নিজের খবর তো কি হইল, তাকে বের করে দিল, দৌড়ে গেল ইউরোপে গেছে। একটা নেগোসিয়েটেড এফোর্ট ছিল আর কি। বেচারা কষ্ট পাইছে, এসে সবাই আইসা তার সান্ত্বনা দিয়ে আমরা আছি তোমার সাথে, সেই আমাদের মিডিয়া তো খুব ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, ইউরোপ এসে কত কিছু বলছে, শুনি আর আমি হাসি যে কি সুন্দর আমাদের মিডিয়া, কত বোধ দয়ারা, কত ডিপ্লোম্যাটিক্যালি, কত সাউন্ড, বুঝে ফেলছে যে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ইউরোপ কত শক্তিশালী, আমেরিকার চোখ শুধু ফিরিয়ে দিলে ইউরোপের অস্তিত্ব সম্মুখীন, মানে হুমকির সম্মুখীন হয়ে, যেটা বোঝে না। তো যাই হোক, সেটা অন্য জিনিস। স্টারমারের সাথে ট্রাম্পের সাথে একটা দূরত্ব আছে তার নির্বাচনের প্রচারণা নিয়ে। সেই দূরত্ব কাটানোর জন্য স্টারমার এখানে মুখ্য ভূমিকা পালন করছে। ইউরোপিয়ান সবাই ডেকে আলাপ আলোচনা করে জেলেনস্কিকে সান্ত্বনা দিয়ে টিয়া শেষ পর্যন্ত জেলেনস্কি গতকালকে ক্ষমা চাইছে এবং নিঃশর্তভাবে আমেরিকার যে কোনো কন্ডিশনে সে কাজ করতে, এটি বাস্তব। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি ইনফর্ম করছি। জাস্ট কয়েকদিনের মধ্যে জেলেনস্কি নিজে মাপ চাবে এবং যাবে, এটা সেইভাবে, এটাই স্বাভাবিক, এর বাইরে অন্য কোনো বিকল্প নাই। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের থেকে যে স্টেপটা নিল, এটা তো আমাদের খুশি হওয়ার কথা। আমরা এদের শত্রুপক্ষ হিসাবে আমাদের তো খুশি হওয়ার কথা। যাক, এমন একটা কাজ করছে, এইবার একদম গণদোলাই খাবে, মব হবে। আমেরিকানরা ওদের উপরে মব, ওই যে মব, এখন যে আমাদের সাধারণ মানুষের উপরে মবও না, ওদের উপরে মব হবে। আমাদের তো খুশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, খুশিও, কিন্তু কথা হচ্ছে যে নজিরটা স্থাপন করলো। একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল তৌহিদ হোসেন যে একটা ফরেন সেক্রেটারি ছিল, এটা তো মানে আমার ভাবতেও অবাক লাগে। কারণ ও তো ফরেন সেক্রেটারি ছিল, উনি তো কাজ করে না, উনি তো সারাদিন জমির দালালি করছে। আমি তো খবর নিচ্ছি, উনি এখনও ব্যস্ত হলো জমির দালালি নিয়ে। এখন তো এখান থেকে সরে দিতে পারলো, তরতারি বাস স্টেটমেন্টও দিচ্ছে, ভালো লোক পাইলে আমি ছেড়ে দেবো, চলে যাবো। কারণ তার সে দেখতেছে সেটা মহাবিপদে পড়ে গেছে। আর ব্যবসা বাণিজ্য, তার যে মূল ব্যবসায় জমির দালালি করে, এটাও একটু সমস্যায় পড়ে গেছে। ও সারাক্ষণ ধান্দা হইলো যে জমি নিয়ে। তো এই ডিপ্লোমেসি করবে কিভাবে? সে তো বুঝাবে ইউনূস সাহেবকে যে আপনি যেটা বলতেছেন, এটা করলে এটার এই ইমপ্লিকেশন আছে, এত খারাপ ইমপ্লিকেশন হবে, দেশের ক্ষতি হবে। তো ইউনূস সাহেবের তো দেশ না, ওনার হলো ওনার ব্যাপার। যতক্ষণ ধরে রাখা যায়, যতক্ষণ থাকা যায়, উনি তো এখন এইভাবে যাবে না। উনি কীভাবে যে স্টাইলে আমেরিকা। এখন এখানে আরেকটা প্রশ্ন আসছে যে সবাই আলোচনা, যে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ আমেরিকার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কথাটা একাংশে সঠিক। আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকার দিকে এই কারণে তাকিয়ে আছে,
এবং তার সিদ্ধান্তের অপেক্ষা এই জন্য আছে যে এই ভেজালটা তারা লাগিয়েছে, এই সমস্যাটা তাদের সৃষ্ট এবং এর আগের সরকারের। এই সরকার কথা দিচ্ছে এই সমস্যার সমাধান করবে, আমরা সেই সমাধানের অপেক্ষায় আছি। আমরা তাদের কাছে কোনো কন্ডিশনে তুমি আমাদের এটা করে দাও আমরা তোমাকে এটা দেব, কোনো কিছুর মধ্যেই নেই। দে আর নট আওয়ার ট্রু ফ্রেন্ডস, নো। তারা আমাদের বাণিজ্যিক বন্ধু, ওই পর্যন্তই। ওদের সাথে আমাদের ডিল হচ্ছে কেস টু কেস, ইস্যু টু ইস্যু, নট লাইক বাংলাদেশ ইন্ডিয়া, ইভেন নট লাইক রাশিয়া বাংলাদেশ, বিকজ এটাগুলো আমাদের। আমেরিকা তো অন্তত আওয়ামী লীগের কোনো সময় বন্ধু ছিল না সিন্স 71। তো অতএব আমাদের রিলেশনটাও থাকবে ওই রকমই। তার প্রয়োজনে আমাদের প্রয়োজনে তাকে আমরা চেষ্টা করব ব্যবহার করতে, দেশের আমাদের নিউজ হলো আমাদের দেশের, আর দেশের প্রয়োজন তাদের প্রয়োজনে তারা চাইবে। যেখানে উইন উইন সিচুয়েশন, কে কার সাথে নেগোশিয়েট করে কী করতে পারে। ব্লাইন্ডলি আমি সব ছেড়ে দিলাম, একদম আমাকে এটা দাও আমি তোমাকে সব দিব, ওর মধ্যেই নাই, প্রশ্নই আসে না। এখন দায়িত্ব হলো তাদের। প্রধানমন্ত্রী তাদেরকে বলেছে তোমরা এই সমস্যার সৃষ্টি করছো, তোমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। তোমরা যখন পারবে না তখন তোমরা আমার এটার মধ্যে হাত দিবা না, আমারটা আমি বুঝে নেব। কিন্তু যেহেতু তোমরা আসো বিশ্ব নেতা, তোমাদেরকে আমরা মানি, ফয়সালা করে দাও অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার ল অফ দি ল্যান্ড, ইন্টারন্যাশনাল ল যা আছে সব কিছু মিলে, কোনো সমস্যা নেই। নির্বাচন করতে চায়, নির্বাচন আমি করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব, কোনো সমস্যা নাই। এই তো এর মানে এই না আমেরিকা আমাদেরকে মুখে তুলে দিবে, আমরা খাবো, ওই বসে আছি। এই চিন্তা আওয়ামী লীগের অন্তত কেউ এই চিন্তা করে না। আমাদের সব ধরনেরই প্রস্তুতি আছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা একটার পর একটা অ্যাপ্লাই করতেছি। আমরা চাচ্ছি না দেশে হাঙ্গামা হোক, আমরা চাচ্ছি না এখানে সিভিল ওয়ার হোক, আমরা চাচ্ছি না এখানে সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষের সাথে কোনো কনফ্লিক্ট হোক। এটা আমাদের সর্বশেষ পর্যন্ত আমরা এই চেষ্টা করব। ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য আমরা যা খুশি তা করবো তা না, কিন্তু আমরা দেখতেছি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বেশি দিন যে অপেক্ষা করব তাও না, যা বলার বলে দেওয়া হচ্ছে। আগামীকালকে আমি একটা পরামর্শ আকারে একটা কিছু বলবো, সেটা শুনবেন কি হয়েছে এটা। তো এখন আমাদের ফাইনাল অ্যাকশন প্ল্যানও ঠিক করা আছে, আমরা রেডি। ভারতের সাথেও আমাদের এঙ্গেজমেন্ট আছে। ৭১ যেভাবে তারা আমাদের বিপদে এগিয়ে আসছে, এই ২৫-এও আমাদের বিপদে তাদের যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসবে। কিন্তু আমরা সেটা করতে চাচ্ছি না। প্রধানমন্ত্রী সেই রক্তপাত চায় না। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, দরকার হলে আরো ৩ লক্ষ লোকের জীবনের বিনিময়ে এই দেশকে রক্ষা করতে হবে, বা আরো বেশি। আওয়ামী লীগ প্রস্তুত। আমরা এই দেশ উদ্ধার করেছি কাউকে এই দেশে ধ্বংস করতে দেওয়ার জন্য। এই দেশটা জন্ম দিছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এটার পেইন বোঝে, এই কষ্টটা আর কেউ ফিল করবে না। Only a true mother can feel its kids' pains. No other people. It is আওয়ামী লীগ। তো দেশকে রক্ষা করার জন্য, দেশ থেকে জঙ্গিবাদ মুক্ত করার জন্য, উগ্রবাদ মুক্তি করার জন্য যা যা করার দরকার আমরা করব। আমি তো আমার এক পোস্টে বলছি, ৭১ মুক্তিযুদ্ধের সময় আমার দাদার বয়স ছিল ৬৬ বছর, আর আমার এখন বয়স হলো ৬৩ বছর। সেই হিসাবে তো আমি ৩ বছর ইয়াং আছি। দাদা নিজে অস্ত্র নিয়ে ইউনিট গঠন করে মুক্তিযুদ্ধ করেছে। আমার চাচা মুক্তিযুদ্ধে সরাসরি ফাইটে শহীদ হয়েছে, পাকিস্তান আর্মিতে চাকরি করতো আমার দাদার সামনে। আমার বাবা মুজিব বাহিনীর ভোলার কমান্ডার ছিল। আমার ১০ বছর বয়সে আমি ক্যাম্পে চাকরি করেছি বা কাজ করেছি। আমাকে অস্ত্র দেয় নাই বিকজ আমি ছোট। আমি যেই ক্যাম্পে যেই কমান্ডারের আন্ডারে কাজ করেছি সেই কমান্ডার কুদ্দুস মোল্লা বীর প্রতীক উপহার পেয়েছে। এবং সেখানে
যে অপারেশনটা একটা গান বোটের উপরে করেছে সেই তথ্যটা আমি নদীর পার থেকে সাইকেলের এই কেসকিতে এরকম চালায় যে এই তথ্য আমি নিয়ে আসছি যে গান বোট ওখানে এইভাবে আছে। 3টা ছিল, 2টা চলে গেছে, একটা আছে। তারপর তারা সেই অপারেশনে গেছে। ওই অপারেশনের জন্য কুদ্দুস মোল্লাকে বীর প্রতীক উপহার দেওয়া হয়েছে। আমরা তো সেই মানুষ, আমাদের মনে এখনো আছে যে 63 বছর বয়স, উই ডোন্ট কেয়ার, আমরা অস্ত্র হাতে নেব দেশ রক্ষা করার জন্য। আমার ফ্যামিলিতে এরকম কয়েকশো আছে। আমার ফ্যামিলি আওয়ামী লীগের বাইরে কেউ অন্য কোনো কিছু করে না। ফ্যামিলি না, শুধু আমার বংশে এরকম কোটি কোটি আওয়ামী লীগের লোক আছে। 71-এর আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তখন তাদের মনের যে জোর ছিল, নৈতিকতার যে স্ট্রেংথ ছিল, এখনকার মধ্যে একটু ভেজাল আছে, এটা সত্য। আমার মনে যে জোর, আমার যে সাহস, আমার যে ত্যাগের যেই স্প্রিয়া, এটা আজকালকার যুগের ছেলে মেয়েদের মধ্যে খুব কম পাওয়া যায়। তাদের দোষ না, তাদের দোষ না। 30 বছর যেই ছেলে মেয়ের বয়স, তারা তো আওয়ামী লীগকে অপোজিশনে দেখে নাই। তারা তো দেখে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। এখন তারা যুদ্ধ করবে, আন্দোলন করবে, মারামারি করবে। অনেকে তো অধৈর্য হয়ে গেছে, এখন আর কিছু হয় না, এখনো কিছু করে না। 21 বছর তো তারা ওয়েট করে নাই ভাই। সেদিন 2001 থেকে 2008 সাল পর্যন্ত 7 বছর তারা তো ওয়েট করে নেই। একটু টেকনিক্যালি ব্যাপার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। তারাই আবার সামনে চলে আসতেছে এখন লড়াকু ভাব নিয়ে। তো এইসব এই জামাত বিএনপির এই সমস্ত এগুলো এই দখল করে বসে আছে, এগুলো নিয়ে, এগুলোই আমাদের ভাবনা না। রাস্তায় যখন নামার প্রয়োজন হবে, এটা আমরা মনে করি না যেভাবে সেট করা হয়েছে, যেভাবে হচ্ছে খুব সিম্পল। এটা অল্প কয়েকদিনের মধ্যে আমি মনে করি এটা সেটেল হয়ে যাবে। আর যেই গতকালকে যেই এই ট্রাম্পকে অপমান করে যে চিঠি পাঠানো হয়েছে, এটার খেসারত ইউনূসকে খুব খারাপভাবে দিতে হবে, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আজ এটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।